So let's begin. So our today's topics is on COVID management, especially in anesthesia background, how we can give anesthesia a COVID suspected or confirmed case. COVID-19টা হচ্ছে কি আমরা এটা ডিজিজ হিসাবে যদি বলি এটা হচ্ছে করোনা ভাইরাস ডিজিজ 2019-এ এটা নামকরণ করা হয়েছে, এই জন্য এটাকে আমরা বলতেছি COVID-19। পজিটিভ অর্গানিজম হচ্ছে আমাদের সার্স কোভিড-2 ভাইরাসটা, এটা হচ্ছে পজিটিভ অর্গানিজম। তো এটা সাসপেক্ট করা হয় সেটা বাদুড় বা ব্যাটস থেকে, এটা আমার উৎপত্তি এই ভাইরাসের। এটা হিউম্যান বডিতে এর আগে পাওয়া যায়নি, এই 2019-এ এটা ডিটেক্ট হয়েছে। তো রুটস অফ ট্রান্সমিশন হচ্ছে যে মেইনলি রেসপিরেটরি ভায়া ড্রপলেট অথবা কন্ট্যাক্টে। আর এছাড়া আমাদের জন্য যেটা ওয়ার্মিং সেটা হচ্ছে যে আমাদের অ্যারোসোলাইজেশন যদি হয় কোথাও, সেই অ্যারোসোলাইজেশনে যদি কোভিড সাসপেক্টেড পেশেন্ট থাকে সেই প্রসিডিওরগুলিতে আমরা এফেক্টেড হতে পারি। এছাড়া হচ্ছে পটেনশিয়ালি ফিক্যাল এবং ওরাল ট্রান্সমিশনও হয়, কিছু কিছু জায়গায় পাওয়া গেছে, আবার অনেক জায়গায় এটা সাসপেক্টেড যে ওইভাবে আসলে হয় না, খুব কম। ফেটালিটিও অনেক বেশি, 0.25 থেকে 0.3%। তো রিস্ক ফ্যাক্টর কি? রিস্ক ফ্যাক্টরের মধ্যে হচ্ছে যে আমরা মেল জেন্ডার দেখা গেছে সবচেয়ে বেশি এফেক্টেড হতে, তবে ফিমেলও কিন্তু এফেক্টেড হয়, তুলনামূলক কম। কোমরবিডিটিসিভিতে যেমন হচ্ছে হাইপারটেনশন, ডায়াবেটিস, সেরিব্রোভাস্কুলার ডিজিজ বা স্ট্রোক বা কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের আছে তারা বেশি খারাপের দিকে চলে যায়, অথবা তারাই বেশি রিস্কের মধ্যে থাকে। আর সিমটম এবং সাইনের ভিতরে আসলে অনেক ভ্যারাইটি আছে। কমনলি আমরা যেটা পাই ফিভার, অনেকের ক্ষেত্রে লো গ্রেড ফিভার থাকে, ফ্যাটিগনেসটা কমন, এটা যে কোনো ভাইরাল ডিজিজে আমরা পেয়ে থাকি। এছাড়া অ্যানোসমিয়া, মায়ালজিয়া এগুলিও থাকতে পারে, তবে মেনলি হচ্ছে যে ড্রাই কফটা যদি থাকে তাহলে বা রাইনোরিয়া যদি থাকে তাহলে সাসপেকশনে, যেহেতু এটা একটা হিউম্যান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস গ্রুপের ওই ফ্যামিলির ভাইরাস, তো এই ধরনের সিমটমগুলিকে সাসপেকশনে রাখা হয় যে কোভিডের পেশেন্ট হিসেবে। এছাড়া কমনলি আমরা যেটা দেখেছি যে ডায়রিয়া এবং নশিয়াটাও আমরা অনেক পেশেন্টের ক্ষেত্রে পেয়ে থাকি। তো ইনভেস্টিগেশনে আমরা কি ইনভেস্টিগেশনটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, কারণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে আমি বেশ কিছু পেশেন্টেরই ইনভেস্টিগেশন দেখেই উইদাউট কোভিড টেস্ট ছাড়াই কিন্তু মোটামুটি ডিটেক্ট করতে পারছি যে তারা COVID-19 পজিটিভ। এবং মোটামুটি আমরা জানেন যে COVID-19-এ আমাদের সবচেয়ে ডিফিকাল্ট হচ্ছে যেটা COVID-19-এর ডিফিকাল্ট হচ্ছে যে আমাদের করোনার যে টেস্টটা, এই টেস্টটা করা সবসময় আমাদের দেশে পসিবল হয়নি, যে ফলে যেটা দেখা গেছে আমরা সাপোর্টিভ যে ইনভেস্টিগেশনগুলি আছে সেই ইনভেস্টিগেশনগুলি দেখে আমরা সাধারণত ডায়াগনোসিস দিয়ে গিয়েছি। তার ভিতরে আমরা সিবিসিতে যেটা পাই যে এটা কমনলি লিম্ফোপেনিয়া পাওয়া যায়, লিম্ফোসাইট কাউন্ট একেবারেই মানে কমে যায়। তারপর হচ্ছে নিউট্রোফিলিয়া পাওয়া যায়, নিউট্রোফিল কাউন্ট অনেক বেড়ে যায়। আর যেহেতু আমরা দেখি যে মেটাবলিক অ্যাসিডোসিস হয়, সেই ক্ষেত্রে আমরা ল্যাকটেট ডিহাইড্রোজেনেসটা আমরা এলিভেটেড পেতে পারি। এছাড়া এখানে ইনভেস্টিগেশনের ভিতরে ব্লাডের ভিতরে আমরা কি ব্লাড টেস্ট আমরা কনফার্ম পেয়েছি, তার ভিতরে হচ্ছে যে আমাদের যেমন এই পেশেন্টগুলির কোয়াগুলেশন অ্যাবনর্মালিটিস থাকে, সেই জন্য আমরা যেটা পাই যে আমরা ডি ডাইমার, তারপরে হচ্ছে পিটিএ পিটিটি এগুলিতে আমরা দেখা যায় যে চেঞ্জ পাওয়া যায়। এছাড়া হচ্ছে যে সিআরপি, আমরা প্রত্যেক প্রায় পেশেন্টের সিআরপি ইনক্রিজ পাওয়া যায়, এবং ফেরিটিনিন আমরা জানি যে আমরা আলোচনা করছি এর আগে, সিআরপি আর হচ্ছে ফেরিটিনটা পাওয়া যায় বিশেষ করে হচ্ছে যে হিমোলাইসিসের কারণে। তো এগুলো হচ্ছে কমনলি আমরা দেখতে পাই ইনভেস্টিগেশন, এবং আমরা আগে আলোচনা করেছি যে এগুলি আমরা প্রগনোসিসের ক্ষেত্রেও আমরা ইউজ করে থাকি টুলস হিসেবে। এছাড়া আমরা এক্সরেতে কনসলিডেশন পাওয়া যায়, অনেক সময় অনেক বেশি থাকলে তখন কনসলিডেশন আমরা পাই। তবে যদি আমরা আর্লি আরো ডায়াগনোসিস করতে চাই, সেই ক্ষেত্রে আমরা একটা হাই রেজুলেশন HRCT আমরা যদি করি, সেই ক্ষেত্রে আমরা প্যাচি ওপাসিটি বা গ্রাউন্ড গ্লাস ওপাসিটি আমরা পাই। তো এটা দিয়ে মোটামুটি কনফার্ম হওয়া যায়।
তো কমপ্লিকেশনের ভিতরে আমাদের যেমন সেপ্টিসিমিয়াতে শক হয়, এই পেশেন্টগুলোর শক পাওয়া যায় সিভিয়ার ভ্যারাইটিতে, এআরডিএস লাইক সিমটমস পাওয়া যায়, এরিথমিয়া এবং অ্যাকিউট রেনাল ইনজুরি বা একেআইও মানে সাবসিডিয়ারি কমনলি পাওয়া যায়। তো কিভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি? আমাদের ডায়াগনোসিসের ইয়ে হচ্ছে যে আমরা যেটা নরমালি হচ্ছে যে আরটিপিসিআর বা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট। এবং এছাড়া হচ্ছে যে আমরা যে টেস্টগুলি করতে পারি, এছাড়া টেস্ট হচ্ছে যে আমরা সিমটমস দেখে অথবা যে ক্যারেক্টারিস্টিক সিটি থোরাক্স ফাইন্ডিং বা এইচআরসিটি ফাইন্ডিংস দেখেও আমরা ইয়ে করতে পারি। ট্রিটমেন্টের মধ্যে মেইন ট্রিটমেন্টটা হচ্ছে আসলে আইসোলেশন। আমরা এই ভাইরাসটা থেকে আমরা অন্যান্য যারা হেলদি আছে, হেলদি ইন্ডিভিজুয়ালদের আমরা সেপারেট করাটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। এছাড়া হচ্ছে যারা ক্রিটিক্যাল কন্ডিশনে থাকে তাদের জন্য আমাদের অক্সিজেন থেরাপি, অ্যান্টিভাইরাল থেরাপি এগুলি আমরা দিব। আর এছাড়া হচ্ছে যে আমরা যেটা হচ্ছে যে অনেক ড্রাগই রিসার্চ হয়ে বা অনেক ড্রাগই দেওয়া হয়েছে, তার ভিতরে এখন স্টে করতেছে রেমডেসিভির আর আরো কিছু ড্রাগ টোসিলিজুমাব এগুলি ইউজ করা হচ্ছে। এছাড়া হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক, প্রোফাইলিটি অ্যান্টিবায়োটিক বা অক্সিজেন দিয়েই আমরা পেশেন্টগুলি ম্যানেজ করছি আর কি। আর যদি আমরা কোনো রোগীকে যদি রিলিজ করতে হয় বা নেগেটিভ বলতে হয়, সেই ক্ষেত্রে আমাদের কনসিকুয়েন্টলি দুইটা আমাদের টেস্ট করতে হবে অ্যাপার্ট 24 আওয়ার্স গ্যাপে আমাদের দুইবার টেস্ট করে আমরা যদি নেগেটিভ পাই সেক্ষেত্রে আমরা নেগেটিভ বলতে পারবো। তো এখানের ছবিটাতে লেখাগুলি হয়তো বা ছোট ছোট দেখা যাচ্ছে। তো এখানে বেশ কিছু বলা আছে যে আমরা কিভাবে আমরা প্রিকশন নিতে পারি বা আমরা এই ভাইরাস থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারি। তার ভিতরে হচ্ছে যেমন স্ট্যান্ডার্ড প্রিকশন যদি আমরা বলি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের রেগুলারলি হ্যান্ড হাইজিন এবং পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইউজ করতে হবে আমাদের থ্রু আউট কোভিড পেশেন্ট হ্যান্ডেলিংয়ের সময়। রেসপিরেটরি হাইজিন এবং কাফ এটিকুয়েট, তার মানে হচ্ছে যে আমরা পেশেন্টের যাদেরই রেসপিরেটরি প্রবলেম আছে সেক্ষেত্রে আমরা তাদের সেই হাইজিন এবং কাফটা সেভাবে মেনটেন করতে হবে। শার্প এবং নিডেল ইঞ্জুরিও প্রিভেন্ট করতে হবে, তার মানে নিডেল ইঞ্জুরির মাধ্যমেও এটা ছড়াতে পারে, যদিও এটা মানে ইয়া না। আর ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আমাদের খুব কেয়ারফুলি ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হবে, কারণ সেখান থেকেও ছড়িয়ে যেতে পারে। এবং ক্লিনিং এবং ডিসইনফেকশন প্রপারলি মেনটেন করতে হবে। ড্রপলেট কিভাবে আমরা প্রিকশন করব? আমরা মেডিকেল মাস্ক ইউজ করব যদি আমরা 1 মিটার ফ্রম দি পেশেন্টে থাকি, মানে পেশেন্ট থেকে 1 মিটার দূরত্ব থাকলে আমরা মেডিকেল মাস্ক আমরা ইউজ করতে পারি। আর আমরা যেহেতু একেবারে ক্লোজ টু পেশেন্ট গিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমরা প্রপার পিপিই পরে N95 মাস্ক পরে আমরা ম্যানেজ করব। আর এছাড়া হচ্ছে পেশেন্টের এমন একটা রুমে রাখতে হবে যেখানে আমরা একটা পেশেন্টের থেকে আরেকটা পেশেন্টের দূরত্ব 1 মিটার থাকে এবং মোটামুটি সেফ রাখা যায়, আইসোলেশন করা যায়। এবং প্রত্যেকবার পিপিই রিমুভ করার পরে আমাদের কি করতে হবে? হ্যান্ড হাইজিনিং মেনটেন করতে হবে। আর কন্ট্যাক্টের প্রিকশনটা কিভাবে মেনটেন করবো? আমরা যে যখনই আমরা ডাইরেক্ট কন্ট্যাক্টে যাব আমরা গ্লাভস পরবো, ক্লিন গ্লাভস। তারপরে হচ্ছে যে কন্ট্যাক্ট থেকে চলে আসার পরে আমরা সেফলি আমাদের গাউন এবং গ্লাভস রিমুভ করব। এবং প্রত্যেকবার পিপিও রিমুভ করার পরে হ্যান্ড হাইজিনিং মেনটেন করতে হবে। এবং যেই ইকুইপমেন্টগুলি আমরা পেশেন্টের জন্য ইউজ করব সেগুলি ডিসইনফেকশন করতে হবে অথবা আমরা সিঙ্গেল ইউজ ব্যবহার করতে হবে। এবং সবসময় আমরা অ্যাভয়েড করব হচ্ছে টাচিং ফেস, আই অ্যান্ড মাউথ। আর ইয়ারবোন প্রিকশনটা কিন্তু আপনারা মুখস্থ করবেন, কারণ হচ্ছে এটা মেমোরাইজ করতে হবে আপনাদের, পরীক্ষা কিন্তু এটা আসতে পারে। এয়ারবোন প্রিকশনটা আমরা কিভাবে করব? যে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এমন একটা জায়গায় পেশেন্টের ম্যানেজ করব যেখানে আইসোলেশন ফ্যাসিলিটিস আছে এবং পেশেন্টের ক্লোজ কন্ট্যাক্টে গেলে আমরা রেসপিরেটর ইউজ করব। রেসপিরেটরটা আমাদের সেভ করবে আমাদের এয়ারবোন থেকে কন্টামিনেশন থেকে। এবং
ম্যাক্সিমামই আমরা চেষ্টা করব যে পজিটিভ এবং নেগেটিভ সিল টেস্ট করার জন্য রেসপিরেটর যখন আমরা ব্যবহার করব। জানেন যে আমরা রেসপিরেটর ইউজ করার পরে এক্সহেলেশন করব, এটাকে বলা হয় পজিটিভ সিল টেস্ট। আর ইনহেলেশন করার সময় আমরা বাল্ব দুইটাই দেখবো যে মুভমেন্টটা কোনো লিকেজ আছে কিনা, সেটা হচ্ছে বলা হয় পজিটিভ এবং নেগেটিভ সিল টেস্ট। আর রুমের এয়ার এক্সচেঞ্জ অবশ্যই 12 এয়ার হতে হবে পার আওয়ারে, এবং পেশেন্টের মুভমেন্টটা আমাকে লিমিটেড করতে হবে, যে এরিয়াতে আছে সেই এরিয়াতেই যাতে থাকে আইসোলেটেড, তার বাইরে যাতে সে না যায়। এবং পেশেন্টকে সার্জিক্যাল মাস্ক আমরা ইউজ করব যদি পেশেন্ট আউটসাইড দ্য রুম যায়। ইভেন আমরা যদি একই জায়গায় মাল্টিপল পেশেন্ট থাকে সেক্ষেত্রেও আমরা মাস্ক ইউজ করতে পারি, বা আমরা যখন প্রসিডিউর বা আমরা পেশেন্ট দেখতে যাব তখনও আমরা মাস্ক ইউজ করতে পারি। পেশেন্টকে মাস্ক ইউজ করার জন্য আমরা বলবো। এবার প্রি অপারেটিভ অ্যাসেসমেন্টে আসি। আমরা টোটালি আমাদের অ্যানেস্থেটিক ম্যানেজমেন্টে আমাদের একটা পেশেন্টকে অ্যানেস্থেসিয়া দিতে হবে, সেক্ষেত্রে আমরা কিভাবে ম্যানেজ করব। তো প্রি অপারেটিভ অ্যাসেসমেন্টে প্রথমে আমরা হিস্ট্রি নিব, যেমন যে কোনো সাসপেক্টেড পেশেন্টেরই আমরা দেখব যে ড্রাই কফ, ফিভার, শর্টনেস অফ ব্রেথ তার আছে কিনা। যদি থাকে আমরা পরবর্তী হিস্ট্রি নিব যে সে হাই রিস্ক কোনো এরিয়া থেকে ট্রাভেল করেছে কিনা, অথবা কোনো কোভিড-19 পেশেন্টের ক্লোজ কন্ট্যাক্টে এসেছে কিনা। যদিও এটার কোনো আসলে গুরুত্ব এখন নাই, কারণ হচ্ছে যে কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে অলরেডি, যে কোনো জায়গা থেকেই সে অ্যাফেক্টেড হতে পারে। এছাড়াও যেটা বলা হয়েছে যে অকুপেশনাল এক্সপোজারও যদি কোনো অকুপেশন আছে যেখানে সেখান থেকেও হতে পারে, অথবা কন্ট্যাক্ট হিস্ট্রি বা ক্লাস্টার ফেনোমেনা বলা হয়। এখন এগুলির থেকে আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে সিমটমসটা আমরা দেখব, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। এছাড়া আসলে সব রুগী আমাদের এখন সাসপেক্টেড বা পজিটিভ হিসেবেই ট্রিট করতে হবে। ফিজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ইনভেস্টিগেশন, যেটা হচ্ছে আমরা ফিভারের টেম্পারেচার দেখবো, SpO2 দেখবো, কোনো সাইন অফ শক আছে কিনা সেটা দেখবো, অসকালটেশন করে দেখতে পারি ক্রিপিটেশন বা হুইজ আছে কিনা। আর সিবিসিতে আমরা লিকোপেনিয়া, লিম্ফোসাইটোসিস, লিম্ফোপেনিয়া এগুলি আমরা দেখব। আর লিভার ফাংশন টেস্ট এবং রেনাল ফাংশন টেস্ট। আপনাদের একটা মজার ব্যাপার বলি যে আমরা কিন্তু প্রায় সময় দেখি যে মানে এই কোভিডের পেশেন্টগুলি কিন্তু, আমি যেমন লাস্ট দুটো পেশেন্ট আমি রিফিউজ করছি অপারেশনের ক্ষেত্রে, এই ধরনের সাইন সিমটম ছিল, তাদেরকে আমি SGPT আর হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন দেখলাম যে সবগুলির ক্ষেত্রেই বেড়েছে। তার মানে আপনি লিভার ফাংশন অ্যাবনরমালিটি এবং রেনাল ফাংশন অ্যাবনরমালিটি কিন্তু এখন কমন হয়ে গেছে, মানে এটাকে করা যাবে না, ওভারলুক করা যাবে না। আমরা যদি কোনোভাবে যদি টেস্ট করতে গিয়েও যদি এগুলি আমরা পাই, তাতেও কিন্তু আমাদের সাসপেকশনে রাখতে হবে যে এটা কোভিড সাসপেক্টেড হতে পারে। এবং চেস্ট এক্সরেতে কনসলিডেশন, এবং মজার ব্যাপার হচ্ছে যে লাস্ট মানে অ্যানেস্থেসিয়া দেওয়ার ক্ষেত্রে গত এক সপ্তাহে অনেক পেশেন্টই পেলাম যে চেস্ট এক্সরে কনসলিডেশন আছে, কিন্তু পেশেন্টের কোনো সিমটমস নাই, মানে না ফিভার আছে না আছে। এখন এগুলি নিয়েও কিন্তু বিপদ, বাইল্যাটারাল কনসলিডেশন আছে, এই পেশেন্টগুলি আমরা কিভাবে অ্যানেস্থেসিয়া দিব। মানে সব জায়গায় আমরা আসলে রিস্কে আছি। আর অলরেডি আমরা আলোচনা করে ফেলছি যে 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 প্রিকশনগুলি আসলে দরকার। এটা হচ্ছে এয়ারবর্ন ইনফেকশন আইসোলেশন অপারেশন থিয়েটার। আমরা আগে এয়ারবর্ন ইনফেকশন আইসোলেশন রুম হিসেবে যেভাবে আমরা দেখি, আমাদের অপারেশন থিয়েটারটাও ঠিক একই রকমই হবে। যেমন এখানে অবশ্যই যারা কাজ করবে ডেডিকেটেডলি তাদের টোটালি এই রুম সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, এক নাম্বার। তারপরে হচ্ছে যে তাদের কি ধরনের প্রিকশন নিতে হবে এয়ারবর্ন ইনফেকশন থেকে নিজেদের সেভ করার জন্য, সেই ট্রেনিংও তাদের থাকতে হবে। এবং আমাদের টার্গেট থাকবে যেটা, যে এখানে সার্জন, নার্স, অ্যাসিস্ট্যান্ট বা অ্যানেস্থেসিওলজিস্ট যারাই আসে তারা টাইম টু টাইম নোটিফাই করে পেশেন্ট হ্যান্ডেলিং এর ক্ষেত্রে। তারপর হচ্ছে যে পিপিই, অবশ্যই পিপিই পড়তে হবে, অ্যান্ড স্পেশালি ডেজিগনেটেড ইকুইপমেন্ট, আমরা এগুলি পরে আসব, এবং কিছু ইকুইপমেন্ট আছে। প্লাস হচ্ছে যে আমাদের ডিসপোজেবল, আমরা চেষ্টা করব যে যেখানে ডিসপোজেবল সম্ভব সেখানে ডিসপোজেবল ইকুইপমেন্ট ইউজ করার জন্য। আর সাইন অন দ্য ডোরস টু নোটিফাই স্টাফ, আমরা কারা কারা কাজ করছে ইন অ্যান্ড আউট ট্রাফিক্স মেনটেন করার জন্য পেশেন্টের। কারণ এইখানে আমরা আসলে আমরা নর্মালি যেটা হয় ওটিতে রাশ থাকে, আমরা ঢুকলো পেশেন্ট বাইর হলো কোনো টেনশন নাই। এখানে ঢোকা এবং বের হওয়া এটা কিন্তু নিয়ন্ত্রণ করতে হয়, কারণ কোনো সাসপেক্টেড রুগীর সাথে পজিটিভ রুগীকে মিলানো যায় না, বা সাসপেক্টেড রুগী পজিটিভ রুগী একসাথে রাখা যায় না,
বা একই ওটিতে মেনটেন করা যায় না, এই জন্য বিভিন্নভাবে এটা আমাদের মেনটেন করতে হয়। এবং বলা হয়েছে যেটা এই রুমের ভিতরেই আমাকে পেশেন্টকে এক্সটুবেট করতে হবে যদি পেশেন্টের এক্সটুবেশন লাগে। এই রুমের বাইরে আমরা এক্সটুবেট করতে পারবো না, তাতে কি হবে, কন্টামিনেশন হয়ে যাওয়ার রিস্ক থাকবে। আর এরপরে কেস কমপ্লিট হওয়ার পরে আমাদের প্রোটোকল অনুযায়ী ডিকন্টামিনেশন করতে হবে রুমটা। এবার আসি পেশেন্ট ট্রান্সফারের ক্ষেত্রে, যদি আমাদের কোনো পেশেন্ট ট্রান্সফার করা লাগে, বিশেষ করে হচ্ছে যে কোনো কোভিড পেশেন্ট যদি আমার ওয়ার্ড থেকে আমার এই ওটিতে আসে, সেই ক্ষেত্রে আমরা কি মেনটেন করব। অথবা আমার রোগী যদি এক্সটিউবেশনের পরে যদি ট্রান্সফার হয়, সেক্ষেত্রেও আমাদের কিছু জিনিস মেনটেন করতে হবে। যেমন হচ্ছে যে আমাদের সবসময় হচ্ছে টার্গেট থাকতে হবে যে আমরা যতটুকু এই ট্রান্সফারটা মিনিমাইজ করা যায়, অহেতুক আমরা রোগী ট্রান্সফার করব না। যখন অপারেশন হবে, অপারেশনের আগে আমরা রোগী নিয়ে আসবো, তার আগে প্রয়োজন নেই হ্যান্ডেলিং করা রোগী। তারপর হচ্ছে যে সার্জিক্যাল মাস্ক দিতে হবে পেশেন্টকে, যাতে ড্রপলেট ট্রান্সমিশন না হয়। এবং আমরা এই ট্রান্সপোর্টেশনের সময় ইউজ করব একেবারে লোয়েস্ট অক্সিজেন ফ্লো, যাতে অ্যারোসল জেনারেশনটা মিনিমাইজ হয়। এবং কোনো পেশেন্টের যদি রিস্ক থাকে রেসপিরেটরি ফেলিউরের, সেক্ষেত্রে বা হাই ফ্লো অক্সিজেন লাগে, সেক্ষেত্রে আমরা এই হাই ফ্লো অক্সিজেন না ইউজ করে পেশেন্টকে আর্লি ইন্টিউবেশন করে দিব। আর হেলথ কেয়ার ওয়ার্কার্সদের রেসপন্সিবিলিটি যেটা বলা হয় যে তাদের কমপ্লিটলি পিপিই পরে এই ট্রান্সফারে অংশগ্রহণ করতে হবে তাকে ট্রান্সপোর্টে। এবং যেটা বলা হয় যে এটার রুটটা আলাদা রাখতে হবে। আমরা নর্মালি যে রুট ইউজ করি সেই ধরনের রুট না ইউজ করে ডেডিকেটেড একটা রুট থাকতে হবে, যাতে এই অপারেশন থিয়েটার থেকে আমার যেই পোস্ট অপারেটিভে যাবে সেই রুটে যাতে অন্য কোনো পেশেন্ট যাতে আমার না হ্যান্ডেলিং করা হয়। তো হাই রিস্ক প্রসিডিউরগুলিতে আমাদের বেশি কেয়ারফুল থাকা লাগে। তো সার্জিক্যাল কিছু প্রসিডিউর আছে যে প্রসিডিউরগুলি খুবই হাই রিস্ক, যেমন হচ্ছে রিজিড ব্রঙ্কোস্কোপি, ট্রাকিওস্টোমি, এবং যেখানে হাই স্পিড ড্রিলিং ইউজ করা, যেমন অর্থোপেডিক্সে অনেক সার্জারিতে অথবা ডেন্টাল সার্জারিতে আমাদের কি করা, হাই স্পিড ড্রিলিং করা হয়, এক্ষেত্রেও অ্যারোসোলাইজেশনের রিস্কটা থাকে। আর অ্যানেস্থেটিকের ভিতরে যেমন হচ্ছে অ্যাওয়েক ফাইবার অপটিক ইন্টিউবেশন, মাস ভেন্টিলেশন, তারপর ইন্টিউবেশন বা এক্সটিউবেশনের সময়, বা হাই ফ্লো নেজাল ক্যানুলা অথবা নন ইনভেসিভ ভেন্টিলেশন, অথবা সাকশন দেওয়ার সময় নর্মাল সাকশন অথবা সিপিআর, এই জায়গাগুলিতে আমাদের কি হবে, হাই রিস্ক থাকে। সেই রিস্কের সময়, হাই রিস্কের সময় আমরা কিছু প্রিকশন নিতে হবে অ্যাকর্ডিং টু আমাদের প্রসিডিউর অনুযায়ী। যেমন রিজিড ব্রঙ্কোস্কোপিতে আমাদের কি করতে হবে, এই প্রসিডিউরের সময় আমরা যেটা দেখি যে এয়ারওয়েটা প্রোটেক্টেড থাকে না, ঠিক আছে, কমপ্লিটলি সার্জনের কন্ট্রোলে থাকে এয়ারওয়ে। এবং যেটা বলা হয় যে ব্রঙ্কোস্কোপির সময় পেশেন্ট যদি স্পন্টেনিয়াসে না থাকে, সেই ক্ষেত্রে রিস্কটা কম, ঠিক আছে। যদি স্পন্টেনিয়াসলি থাকে, সেই ক্ষেত্রে যদি পেশেন্ট এই ব্রঙ্কোস্কোপ করার সময় যদি লাইট থাকে, সেক্ষেত্রে ফোর্সফুলি যদি এক্সপিরেশন করে বা কাফিং করে, সেক্ষেত্রে আমার অ্যারোসোলাইজেশন হতে পারে। অথবা যদি জেট ভেন্টিলেশন বলা হয়েছে, জেট ভেন্টিলেশন যদি ইউজ করা হয়, জেট ভেন্টিলেশন ইউজ করলেও কিন্তু অ্যারোসোলাইজেশনের রিস্ক থাকে। আর ইন্টারমিডিয়েট ভেন্টিলেশনে বলা হয়েছে যে হাই ফ্লো অক্সিজেন 6 লিটার ইজ লাগে, যে কারণে যেটা দেখা যায় যে এখান থেকেও অ্যারোসোলাইজেশন হতে পারে। ট্রাকিওস্টোমি তো আমরা যেটা ট্রাকিওস্টোমির সময় যেটা হয়, সার্কিট ডিসকানেকশন করতে হয় এবং রিকানেকশন করতে হয়, অথবা এন্ডোট্রাকিয়াল টিউব চেঞ্জ করে ট্রাকিওস্টোমি টিউব দিতে হয়, কাফ ডিফ্লেট ইনফ্লেট করতে হয় বা মেল পজিশন হয়, এইসব জায়গায় কিন্তু আমার কি হয়, এই সময় আমার কি করতে পারে, আমার অ্যারোসোলাইজেশন হতে পারে। অতএব এখানেও আমাকে কেয়ারফুল থাকতে হবে। হাই স্পিড ড্রিলিং এর কথা তো আমরা বললামই। আর অ্যাওয়েক ফাইবার অপটিক ইন্টিউবেশনে যেটা হয় যে আমরা যদি লাইট প্লেনে রাখি, সেম আমার ব্রঙ্কোস্কোপির মতো আমার অ্যারোসোল জেনারেশন হবে, অতএব আমাকে এটাকে সেফলি রাখতে হবে। আর প্রয়োজনে আমরা যেটা করব, আমরা এই বিশেষ করে যাতে কাফিংটা কম হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যারোসোলাইজেশনটা আমরা লোকাল অ্যানেস্থেটিক দিয়ে আমরা স্প্রে করে রাখতে পারি।
Expiratory anesthesia নাকি? মাস ভেন্টিলেশনটাও আমাদের একটা মানে খুব রিস্কি প্রসিডিউর, কারণ মাস ভেন্টিলেশন যদি টাইট সিল না হয় সেই ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের এই মাস ভেন্টিলেশনের সময় রিস্ক হয়ে যেতে পারে, যে কারণে আমরা মাস ভেন্টিলেশনটা আসলে পুরো প্রসিডিউরেই ইউজ করার জন্য মানা করা হয়। আর ইনটিউবিশন এবং এক্সটিউবিশনের সময় আমরা যদি স্পন্টেনিয়াসলি রাখি পেশেন্টকে, অথবা আমরা যদি মাস ভেন্টিলেশন করি, সেই ক্ষেত্রে অনেক বেশি রিস্ক। এবং এই কারণে বলা হয় যেটা আমরা কোভিডের পেশেন্টের ক্ষেত্রে র্যাপিড সিকোয়েন্স ইন্ডাকশনটা আমরা ইউজ করব, যাতে আমার রিস্কটা কমে যায়। আর হচ্ছে যে সাকশনটা আমরা ইয়ে করব, যে সাকশনটা আমাদের যাতে ইয়ে করা যায়, সাকশনের রিস্কটা কমে যায়। সাকশন দেওয়ার সময় আমরা যদি ইউজ করতে হয়, আমরা ক্লোজ সাকশন ক্যাথেটারে ইউজ করব। সাকশনের সময় অনেক হাই প্রেসার হয়, যার ফলে দেখা যায় যে অ্যারোসোলাইজেশন হয়। হাই ফ্লো নেজাল ক্যানুলা নিয়ে এটা কন্ট্রোভার্সিয়াল। বলা হয় যে হাই ফ্লো নেজাল ক্যানুলাতে অ্যারোসোলাইজেশন হতে পারে। তো আমরা এখানে হাই ফ্লো নেজাল ক্যানুলা ইউজ করার সময় বলা হয় যে টাইটলি নেজাল ক্যানুলাটা যাতে আমার ফিট হয়, প্লাস হচ্ছে যে আমরা আগে আলোচনা করেছি যে আমরা ফেস মাস্ক ইউজ করব যদি কোনো পেশেন্টের আমরা প্রি অক্সিজেনেশনের জন্য হাই ফ্লো নেজাল ক্যানুলা ইউজ করি। আর নন ইনভেসিভ ভেন্টিলেশনের ক্ষেত্রে আমরা যেটা করব, যে ইন্সপিরেটরি পজিটিভ এয়ারওয়ে প্রেশার আমরা ইউজ করার সময় আমরা চেষ্টা করব যে যতটুকু আমাদের ফেস মাস্ক ভেন্টিলেশনে আমরা মানে টাইটলি আমরা ফেস মাস্ক ইয়ে করতে পারি, ব্যবহার করতে পারি, অথবা আমরা যদি আইপ্যাপটা ইন্সপিরেটরি প্রেশারটা যদি বেশি দেই বা হায়ার যদি আইপ্যাপ বা এক্সপিরেটরি প্রেশার যদি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা মাস্ক ইউজ করব, সার্জিক্যাল মাস্ক দিয়ে আমরা পেশেন্টকে ড্রপলেটটা প্রিভেনশন করব। আর সাকশনিং ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে আমরা ইউজুয়ালি সবচেয়ে ভালো হচ্ছে যে আমরা ক্লোজ সাকশন ক্যাথেটার যদি আমরা ইউজ করি। আর সিপিআর এর ক্ষেত্রে যেটা বলা হয়, সিপিআর এর কার্ডিওপালমোনারি রিসাসিটেশনের ক্ষেত্রে আমরা যদি কোনো পেশেন্ট কোভিড পজিটিভ থাকে, সেক্ষেত্রে আমরা মাস ভেন্টিলেশন লাগতে পারে এবং সাকশনিং বা ইনটিউবেশনের প্রয়োজন পড়তে পারে। সেই ক্ষেত্রে বলা হয় যেটা যাদের মাস ভেন্টিলেশন লাগবে তাদেরকে মাস ভেন্টিলেশন না করে সরাসরি ইনটিউবেশন করে দেওয়া, ইনটিউবেশন করে দিয়ে ভেন্টিলেটরে দিয়ে দেওয়া, যাতে অ্যারোসোলাইজেশনটা কম হয়। এটা হচ্ছে সেফেস্ট প্রসিডিউর। আর যদি কোথাও যদি সাকশন লাগে, সেক্ষেত্রে ইনটিউবেশন করা থাকলে আমরা ইজিলি সাকশন করতে পারবো ক্লোজ সেকশন ক্যাথেটার দিয়ে। আর যদি ইনটিউবেশন না থাকে, তাহলে আমাদের রিস্কটা অনেক বেড়ে যাবে। পেশেন্টকে আমরা যদি এখন অপটিমাইজেশন লাগে কোনো পেশেন্টকে, সেক্ষেত্রে আমরা কিভাবে অপটিমাইজ করবো? আমরা জানি যে এই পেশেন্টগুলি অনেক সময় হাইপোভলিমিক থাকে, শকে থাকে, অক্সিজেনেশন নিয়ে সমস্যা থাকে, রেসপিরেশন নিয়ে সমস্যা থাকে। সেক্ষেত্রে আমরা কিভাবে কি করব? তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে যে আমরা এয়ারওয়েটার অ্যাসেস করতে হবে। তারপরে হচ্ছে যে আমরা অক্সিজেন প্রয়োজন পড়লে আমরা অক্সিজেন দিব। চেস্ট এক্সরেতে যদি কোনো চেঞ্জ থাকে, সেটা আমরা আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করে আমরা দেখতে হবে। আর যাদের অর্গান ফেলিউর থাকে, বিশেষ করে হেপাটিক ফেলিউর, রেনাল ফেলিউর, তাদের এগুলি আমরা আগে থেকে আইডেন্টিফাই করে নিতে হবে। অ্যানেস্থেটিক প্র্যাকটিসে আমরা সাধারণত পুরা নর্মালি যেভাবে করি আমরা ইন্ট্রাঅপারেটিভ ম্যানেজমেন্ট, সেখানে অনেকখানি মডিফাই করা আছে। যে মডিফিকেশনের ভিতরে আমাদের কি কি, যেমন জেনারেল অ্যানেস্থেসিয়াতে আমরা টার্গেটই হচ্ছে যে আমাদের
যেভাবে সম্ভব আমরা অ্যারোসল জেনারেশনটা আমরা মিনিমাইজ করা এবং পেশেন্টের রেসপিরেটরি কন্ডিশনটাকে ইমপ্রুভ করা। যেমন বিফোর ইন্ডাকশনে আমরা কি করব, পুরো অপারেশন থিয়েটারে যারা আছেন তাদের সবাইকে পিপিই পড়তে হবে অ্যাকর্ডিং টু ডিপার্টমেন্টের প্রোটোকল। N95 মাস্ক মাস্ট উইথ পজিটিভ এবং নেগেটিভ প্রেসার টেস্ট করে। এছাড়া হচ্ছে যে আমাদের কমিউনিটিলি আমাদের যারা যারা আছেন প্রয়োজনে আমরা ফেস শিল্ড আমরা ব্যবহার করতে পারি। ফেস শিল্ড যদি থাকে ইজি। আর ইনটিউবেশনের জন্য আমরা যেটা ব্যবহার করব, ডাইরেক্ট লেরিঙ্গোস্কোপ ইউজ না করে আমরা যদি ভিডিও লেরিঙ্গোস্কোপ ইউজ করি উইথ ডিসপোজেবল ব্লেড, তাহলে আমাদের জন্য সেফ। আর আমরা ব্রিদিং সার্কিটের সাথে ব্যাকটেরিয়াল বা ভাইরাল মানে আমাদের হেপা ফিল্টার যেটা বলে, সেই হেপা ফিল্টারটা আমরা এক্সপিরেটরি লিম্বে আমরা ইউজ করব। যদি আমার একটা থাকে আর যদি দুটো থাকে তাহলে আমরা কমন আউটলেট এবং এক্সপিরেটরি লিম্ব দুই জায়গায় আমরা ব্যবহার করব। ইন্ডাকশনের সময় আমরা টার্গেট থাকবে হচ্ছে যে আমরা যত মিনিমাম অ্যাটেন্ডেন্স নিয়ে আমাদের ইন্ডাকশন করা যায়, এবং সবচেয়ে এক্সপিরিয়েন্স অ্যানাস্থেসিওলজিস্ট ইনটিউবেশনটা করবেন এবং ইনটিউবেশনের সময় ডাবল গ্লাভস ইউজ করবেন। এবং প্রি অক্সিজেনেশনের ক্ষেত্রে যেটা বলা হয় যে মিনিমাম গ্যাস ফ্লো দিব, আমরা 4-5 লিটার অক্সিজেন দিয়ে আমরা মেনটেন করব। গুড সিল হতে হবে আমার ফেস মাস্ক, এবং ফেন্টানিল আমরা দিব খুবই স্লোলি স্মল ডোজে। এবং প্রয়োজনে আমরা র্যাপিড সিকোয়েন্স ইন্ডাকশন ইউজ করব যাতে আমরা দ্রুত ইনটিউবেশন করে মাস ভেন্টিলেশনটা অ্যাভয়েড করা যায়। আর এয়ারওয়ে প্যাটেন্সি যদি কনফার্ম হয় সেই ক্ষেত্রে আমরা ইনটিউবেশনের বিফোরে আমরা প্যারালাইসিসটা কনফার্ম করব যাতে আমার কাফিংটা প্রিভেন্ট করতে পারি। তার মানে আমরা লাইট প্লেনে আমরা ইনটিউবেশন বা লেরিঙ্গোস্কোপি করার চেষ্টা করব না এখানে। এবং প্রয়োজনে আমরা মাস ভেন্টিলেশনের কারণে যেহেতু সিলটা ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আমরা 2 হ্যান্ড সিল আমরা ইউজ করব। এবং টাইডাল ভলিউমও স্মল দিব। এবং পজিটিভ প্রেসার ভেন্টিলেশনের ক্ষেত্রে যেটা বলা হয় যে এন্ডোট্রাকিয়াল টিউব ইনফ্লেট করে কমপ্লিটলি কাফটা সিল হওয়ার পরেই আমরা পজিটিভ প্রেসার ভেন্টিলেশন শুরু করব। এবং ডাবল গ্লাভস পরার মেইন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে আমরা ইনটিউবেশনটা করার পরই আমরা, যেহেতু কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা আছে, আমরা সেই গ্লাভসটা খুলে ফেলব। এবং আমাদের নর্মাল যে সিস্টেম, সেই সিস্টেমে আমরা আল্ট্রাসাউন্ড অথবা আমরা চেস্ট মুভমেন্ট অথবা অসকালটেশন করে আমরা কনফার্ম হব। মেনটেনেন্সের ক্ষেত্রে যেটা বলা হয় যে আমাদের টিউব এবং সার্কিটের ডিসকানেকশনটা যতটুকু সম্ভব আমরা মিনিমাইজ করব। সাকশনের জন্য আমরা ক্লোজ সাকশন ক্যাথেটার ইউজ করব এবং ভেন্টিলেটর স্ট্যান্ড বাই করে তারপরে আমরা সার্কিট ডিসকানেকশন করব। আমরা ভেন্টিলেটর চলা অবস্থা আমরা ভেন্টিলেটর মানে সার্কিটটা ডিসকানেকশন করব না, বা টিউব রিপোজিশন আমরা এগুলি করব না। তাতে কি হবে, আমার অ্যারোসোলাইজেশন হবে। আর সার্কিট যখন আমার কমপ্লিটলি রিকানেক্ট বা ক্লোজ হবে তখনই আমরা কি করব, আবার মেকানিক্যাল ভেন্টিলেশনটা আমরা রিস্টার্ট করব। আর ভেন্টিলেশনের ক্ষেত্রে ঠিক আমরা যে প্রোটেক্টিভ ভেন্টিলেশন, এখানেও আমরা সেম প্রোটেক্টিভ মেকানিক্যাল ভেন্টিলেশন ইউজ করব। আইসিইউ পেশেন্টের মতো যেভাবে আমরা ইউজ করি 5 থেকে 6 ml পার কেজি করে আমরা লো টাইডাল ভলিউম আমরা ইউজ করব। প্রয়োজনে আমরা যদি রেসপিরেশন দিয়ে স্যাচুরেশন মেনটেন সম্ভব না হয় বা এয়ারওয়ে প্রেশার যদি বেশি থাকে, সেক্ষেত্রে আমরা রেট বাড়িয়ে দিয়ে টাইডাল ভলিউম কমিয়ে দিয়ে আমরা মিনিট ভলিউম বা মিনিট ভেন্টিলেশনটা আমরা মেনটেন করব। এখন ইমার্জেন্সির সময় বা ডিউরিং এক্সটিউবেশন আমরা কি করব, এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা অ্যান্টিএমিটিক দিব এবং আমাদের টার্গেট হচ্ছে যে স্মুথ ইমার্জেন্স বা এক্সটিউবেশন, এবং যাতে কাফিংটা না হয়। ডিপ প্লেনে আমরা চেষ্টা করব এক্সটিউবেশন করার জন্য। এবং পোস্ট অ্যানাস্থেসিয়া কেয়ার ইউনিটের জন্য আমরা
আইসোলেটেড রুমে আমরা রাখবো। নর্মাল পোস্ট অ্যানেস্থেসিয়াতে বা পোস্ট অপারেটিভে আমরা রাখবো না। রিজনাল অ্যানেস্থেসিয়াটা বলা হয় সবচেয়ে বেশি সেফ, কারণ হচ্ছে যে রিজনাল অ্যানেস্থেসিয়াতে আমাদের এই এয়ারওয়ে ম্যানুভারটা করা লাগে না। সেই ক্ষেত্রে যেই যেই সার্জারি আমাদের রিজনাল দিয়ে করা সম্ভব আমরা সেই সার্জারিগুলি আমরা রিজনালে সাজেস্ট করব। তবে এরকম মানে কোনো ইয়া নাই যে রিজনালে রিস্ক নাই একবারই। রিজনাল প্রসিডিওরের মধ্যে আমরা কি কি মডিফিকেশন করব, যেমন হচ্ছে যে আমরা ড্রপলেট এবং কন্টাক্ট অ্যাজ পার অ্যাজ পসিবল আমরা মিনিমাম রাখবো, এবং প্রয়োজনে এটাও আমাদের মাথায় রাখতে হবে যে অনেক সময় অনেক পেশেন্টই রিজনাল থেকে জেনারেলে কনভার্ট করা লাগে। যাদের ক্ষেত্রে এরকম কনভার্ট লাগে তাদের ক্ষেত্রে আমরা প্রয়োজনে জেনারেল অ্যানেস্থেসিয়াই দিব, আর যাদের বেশি হাই রিস্ক থাকবে। যখনই আমরা জেনারেল অ্যানেস্থেসিয়াতে যাব অথবা যদি রিজনাল অ্যানেস্থেসিয়াতেও যদি আমার হাই ফ্লো অক্সিজেন দেওয়া লাগে সেক্ষেত্রে ইনটিউবেশন করে দেওয়াটাই সেফ, এটা আমরা মাথায় রাখবো। এবং রিজনালে আমরা পেশেন্টকে সার্জিক্যাল মাস্ক ইউজ করে প্রয়োজনে তার উপর দিয়ে আমরা মানে তার নিচে দিয়ে আমরা অক্সিজেন দিব। আর যেটা বলা হয় যে অনেকেই ধারণা করেন যে যাদের কোভিড থাকে তাদের স্কিন থেকে আমরা যখন আমরা স্পাইনাল নিডেল দিয়ে স্পাইনাল দেওয়ার চেষ্টা করব তখন এই নিডেল থেকে আমার এই ভাইরাসটা তার সিএনএস এ ছড়িয়ে যেতে পারে, যেহেতু ভাইরাল মেনিনজাইটিস করতে পারে। তবে যদিও এটা খুবই মানে লো চান্স, এখন এটা প্রমাণিত হয়নি। আর আল্ট্রাসাউন্ড মেশিন যদি আমরা রিজনালের জন্য ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কি করব, আমরা শীট বা কাভারিং ইউজ করব যাতে আমার প্রোবটা কন্টামিনেশন না হয়। প্রত্যেকটা প্রসিডিওরের আগে এবং পরে আমরা হ্যান্ড হাইজিন মেনটেন করব। সিপিআর আমরা জানি যে সিপিআর খুবই রিস্কি একটা প্রসিডিওর। সিপিআর এর ক্ষেত্রে আমরা কিভাবে অ্যারোসোলাইজেশনটা আমরা প্রিভেন্ট করতে পারি, যেমন হচ্ছে যে আমরা সাকশনিং, মাস ভেন্টিলেশন, ইনটিউবেশন এই প্রসিডিওরগুলির সময় আমরা কমপ্লিটলি প্রিকশন মেনটেন করব। আবার অনেক সময় চেস্ট কম্প্রেশন এবং ডিফিব্রিলেশনের সময়ও আমাদের কি হতে পারে, অ্যারোসল জেনারেশন হতে পারে হাই হাই অ্যামাউন্টে। ফলে ওই সময় আমাদের যতটুকু সম্ভব ডিস্টেন্স মেনটেন করতে হবে, আর যিনি চেস্ট কম্প্রেশন করবেন বা ডিফিব্রিলেশন দিবেন ওনাকে সেইভাবে প্রিকশন মেনটেন করতে হবে। আর প্রয়োজনে আমরা ইনটিউবেশন করার জন্য আমরা অ্যাপনিক অক্সিজেনেশন আমরা করতে পারি, নেজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন দিয়ে রাখলাম এবং ইনটিউবেশন করলাম, সেটাও আমরা মেনটেন করতে পারি যে মাস ভেন্টিলেশন অ্যাভয়েড করার জন্য। আর যে পেশেন্টকে আমাদের ইনটিউবেশন লাগবে সেটাকে আমরা আরএসআই দিয়ে আমরা ইনটিউবেশন করে দ্রুত আমরা ইনটিউবেশন করলেও ইনটিউবেশনের মাধ্যমে আমরা ভেন্টিলেটরের সাথে কানেক্ট করে দিলে আমাদের অ্যারোসল জেনারেশন রিস্কটা কমে যাবে। আর যেটা বলা হয়েছে যে চেস্ট কম্প্রেশনের সময় আমরা যদি ইনটিউবেশন করি সেক্ষেত্রে মানে রিস্ক বেশি, সেজন্য আমরা যখন ইনটিউবেশন করব তখন চেস্ট কম্প্রেশনটা আমরা হোল্ড করব যাতে ইনহেলেশনের মাধ্যমে অ্যারোসোলাইজেশনের রিস্কটা বেড়ে না যায়। বিশেষ করে হচ্ছে যে যিনি ইনটিউবেশন করবেন তার রিস্কটা অনেক বেড়ে যাবে। আর অটোমেটেড কম্প্রেশন যদি থাকে, চেস্ট কম্প্রেশন ডিভাইস যদি থাকে সেই ক্ষেত্রে আমরা এই অটোমেটিক সিপিআর মেশিন দিয়ে আমরা ব্যবহার করতে পারি কোভিডের সময়। এবং এই কোভিডের সময় আমরা সবচেয়ে বেশি যেই অপারেশনগুলি আমরা ডিল করছি সেটা হচ্ছে যে অবস্ট্রাকটিভ অ্যানেস্থেসিয়া, কারণ সিজারিয়ান সেকশন তো আর বন্ধ করা যায় না। ফলে যেটা দেখা গেছে যে সিজারিয়ান সেকশন করা লাগছে, নর্মাল ডেলিভারি যেগুলি সেগুলিও করা লাগছে। তো আমরা এই জায়গাগুলিতে প্রিকশন মেনটেন করে আমরা করতে হয়েছে। যেটা বলা হয়েছে যে এখানে আমরা কি কি কনসিডারেশন নিব হচ্ছে যে আমরা যাদের ক্ষেত্রেই আমাদের সিজারের সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে আমরা
এপিডুরালটা আমরা ইউজ করতে পারি, কারণ এপিডুরালের মাধ্যমে আমাদের কন্টামিনেশনের রিস্ক অনেক কম। আর অ্যান্টেনক্স যদি ব্যবহার করে, আমরা ব্যবহার করি না, সেক্ষেত্রে ফিল্টার ইউজ করার জন্য বলা হয়েছে। আর রিজনাল অ্যানাস্থেসিয়া কম্পারেটিভলি আমাদের জেনারেল অ্যানাস্থেসিয়ার থেকে সেফ, অতএব যেখানেই পসিবল আমরা রিজনাল অ্যানাস্থেসিয়া দিয়েই সব ইয়েগুলি করানো হয়েছে আর কি। আর যে মাদারের আমার কোভিড আছে তার বেবিকেও আমরা কোভিড টেস্টটা করায় নিব, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং বেবিকেও প্রয়োজনে আমরা সেফলি রাখার চেষ্টা করব যাতে মায়ের থেকে তার কন্টামিনেশন না হয়। এবং সবাইকেই আলটিমেটলি পিপিই মেনটেন করতে হবে। যদি মা বেবিকে ফিডিং এবং কেয়ার নিতে যায় বা অন্য কেউ যদি কেয়ারের জন্য থাকে, তাকে গাউন, গ্লাভস, ফেস মাস্ক এবং আই প্রোটেকশন নিতে হবে। পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টে আমাদের কি? পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টে অলরেডি আমরা কিছু জিনিস আলোচনা করে ফেলেছি, যেমন হচ্ছে যে আমাদের ট্রান্সফারের সময় আমাদের খুবই কেয়ারফুল থাকতে হবে। অপ্রয়োজনীয় ট্রান্সফার আমরা করব না। যদি ট্রান্সফার করলাম এরপরে আবার ইন্টিউবেশন করা লাগলো, আবার নিয়ে আসলাম, এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয়। আমরা চেষ্টা করব যে আমরা সেফলি যাতে ট্রান্সফারটা হয় এবং কনফার্ম হওয়ার পরে আমরা ট্রান্সফার করব পোস্ট অপারেটিভ ওয়ার্ডে। এবং অ্যানাস্থেসিয়া মেশিন এবং অ্যানাস্থেসিয়া ওয়ার্ক স্টেশন যেটা আছে, সেটাকে আমরা অপারেশন শেষে আমরা কি করব, ক্লিন করব এবং ডিসইনফেকশন করে দিব। এবং একটা অপারেশনের পরে পরবর্তী অপারেশনের আগ পর্যন্ত আমরা পুরো রুমটা ওয়াশ আউট করা এবং যে এয়ার হয়েছে সেই এয়ারটা যাতে বের হয়ে যায়, এয়ার এক্সচেঞ্জ হয় ভালোভাবে, সেজন্য আমরা একটা অপারেশনের পরে আরেকটা অপারেশনে গ্যাপ দিব। এবং পেশেন্টের যেটা করতে হবে সেটা হচ্ছে যে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে একটা পেশেন্ট থেকে আরেকটা পেশেন্টের দূরত্ব অ্যাটলিস্ট মিনিমাম যাতে 1 মিটার থাকে, সেটা আমাদের ইয়ে রাখতে হবে। এবং পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আমরা হাই ফ্লো অক্সিজেন, নন ইনভেসিভ ভেন্টিলেশন অথবা নেবুলাইজেশন আমরা অ্যাভয়েড করব। তো লাস্ট ইয়ারটা দিয়ে আমরা পুরো সিনারিওটা আমরা পাবো। যেমন হচ্ছে যে কোনো অপারেশনের বিফোর আমরা কি করব, হ্যান্ড হাইজিন, ফুল পিপিএ পরবো এবং মিনিমাইজ পার্সোনাল ডিউরিং অ্যারোসল জেনারেটিং প্রসিডিউর। যদি কোনো অ্যারোসল জেনারেটিং প্রসিডিউর থাকে সেক্ষেত্রে আমরা যত কম সংখ্যক লোক নেওয়া যায়, এবং চেষ্টা করব যে আমরা একটা এয়ারবর্ন ইনফেকশন আইসোলেশন রুমে পেশেন্টকে রাখার জন্য। ডিউরিং অপারেশনে আমাদের কি করতে হবে? ডিউরিং আমাদের হচ্ছে যে আমরা বিফোরের পরে প্রিপারেশনে আমরা যদি যাই, ডিউরিং এর আগে প্রিপারেশনে হচ্ছে যে আমাদের ড্রাগ ইকুইপমেন্ট আমরা সবকিছু আগে থেকে রেডি করে রাখবো, যাতে আমাদের সময়টা কম, অপারেশন থিয়েটারে কম ইউজ করতে হয়। এবং এয়ারওয়ে অ্যাসেসমেন্ট ভালোভাবে করে নিব, যাতে আমাদের ডিফিকাল্ট ইনটিউবেশনের সিনারিতে না যেতে হয়। ডিফিকাল্ট ইনটিউবেশন হলে সময় বেশি লাগবে, আমাদের এক্সপোজার বেশি হবে এবং রিস্ক বেড়ে যাবে। এবং ক্লোজ সাকশন ক্যাথেটার ইউজ করব, ভিডিও লেরিঙ্গোস্কোপ ইউজ করব, ভাইরাল বা ব্যাকটেরিয়াল ফিল্টার আমরা সার্কিটের সাথে কানেক্ট করব, এবং পুরো প্ল্যানটা আমরা সাজিয়ে নিব যে একটার পর একটা আমরা কি করব, হেফাজত করা যাবে না। এবং ডিউরিং কি করতে হবে, আমাদের প্রত্যেকেরই আমাদের রোলটা আমাদের এনশিওর করতে হবে। সার্জনের রোল কি, অ্যানেস্থেটিস্ট রোল কি, অ্যাসিস্ট্যান্ট, সিস্টার, সবার রোল। এবং কমিউনিকেশন অফ এয়ারওয়ের প্ল্যান, মানে তাকে কোন পদ্ধতিতে আমরা এয়ারওয়ে মেনটেন করব সেটার ফুল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আমরা এখানে তখন ওখানে হেফাজত করা যাবে না। তারপরে হচ্ছে যে আমাদের পুরো টোটাল টিম মেম্বারের মধ্যে কি থাকতে হবে, একটা কমিউনিকেশন থাকতে হবে এবং পুরো মনিটরিং থাকতে হবে, যাতে কোনো না কোনোভাবে যাতে কন্টামিনেশন না হয়। আমি ভুল করতে গেলাম বা আমার পিপিএ পড়াতে ভুল আছে, সেটা আমাকে আরেকজন যাতে মনিটরিং করে যে আমার পিপিএটা ঠিক করা আছে কিনা, আমি কোনোভাবে কন্টামিনেশন হচ্ছে কিনা। পুরো প্রসিডিওরটাতে পুরো একটা টিম ওয়ার্কের মতো কাজ করতে হবে। টেকনিক্যাল অ্যাসপেক্টে কি, টেকনিক্যাল অ্যাসপেক্ট যেমন এয়ারওয়ে ম্যানেজমেন্টে আমাদের মোস্ট এক্সপিরিয়েন্স অ্যানেস্থেসিওলজিস্ট এটা হ্যান্ডেল করবেন। তারপরে হচ্ছে আমরা মাস ভেন্টিলেশন যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমরা 2 হ্যান্ড টাইট ফিটিং মাস্ক আমরা ভেন্টিলেশন করব, এবং কাফিংটা প্রিভেন্ট
করার জন্য ইন্টিউবেশনের আগেই আমরা প্যারালাইসিসটা এনশিওর করব, এডিকুয়েট অ্যামাউন্টে যাতে লেঞ্জিয়াল মাসল প্যারালাইসিস হয়। এবং ফ্লো পসিবল আমরা অক্সিজেন মেনটেন করার জন্য লোয়েস্ট গ্যাস ফ্লো ইউজ করব। আর ইন্ডাকশনে আমরা রেপিড সিঙ্গেল ইন্ডাকশন এবং অ্যাভয়েড ব্যাক মাস ভেন্টিলেশন হোয়েন পসিবল। আর পজিটিভ এয়ারে পজিটিভ প্রেশার ভেন্টিলেশন আমরা তখনই দিব যখন আমাদের কমপ্লিটলি কাফটা ইনফ্লেট হবে। আর এরপরে আমরা যেটা করব যে আননেসেসারি সার্কিট ডিসকানেকশনটা আমাদের অ্যাভয়েড করতে হবে। যদি ডিসকানেকশন প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা পিপিএ এবং কমপ্লিটলি স্ট্যান্ড বাই রেখে ভেন্টিলেটর, বা যদি ভেন্টিলেটরে না থাকে সেই ক্ষেত্রে আমরা ক্ল্যাম্পও করতে পারি, এন্ডোট্রাকিয়াল টিউবটা ক্ল্যাম্প করে আমরা তারপর ডিসকানেকশন করব। আর প্রপার ডফিং করব আমরা, যাতে ডফিং এর সময় আমরা কন্টামিনেট না হয়। ডফিং এর পরে আমরা আবার হ্যান্ড হাইজিন মেনটেন করব এবং পরবর্তীতে আবার টিম ডিব্রিফিং করব বা একসাথে টিমে আমরা শেয়ার করব সবকিছু। ঠিক আছে, থ্যাংক ইউ।